কালকে মোহনবাগানের একটা অসাধারণ জয় দেখলাম, কালকের দিনটা অসাধারণ গেল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো আপডেট রয়েছে মোহনবাগানকে নিয়ে সব কটাই ভালো নয়। পরের ম্যাচের জন্য আমাদের জোড়া ধাক্কা রয়েছে, আনোয়ার আলী কেস নিয়ে আবার ধাক্কা, এবং কিছু সমর্থকের কয়েকজন, হাতে গোনা একজন দুজন সমর্থকের অসভ্যতা। প্রথমে চলে আসি সব থেকে চাপের যে খবরটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, অ্যালবার্টো ইয়েলো কার্ড খেয়েছিল। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন এবং ততক্ষণে আমি আবার দেখেও নিয়েছিলাম অফিসিয়ালি। অ্যালবার্টো লাস্ট ট্যাকেলটার জন্য ওকে ম্যাচের শেষে ইয়েলো কার্ড দেওয়া হয়, যার মানে দাঁড়ালো সুভাশিস বোস এবং অ্যালবার্টো রড্রিগেজ পরের ম্যাচে নেই। এখন ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ অনেক স্ট্রং। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে সমস্ত পজিশানের ম্যাক্সিমাম পজিশানের অল্টারনেটিভ রয়েছে, কিন্তু যদি খুব ভালোভাবে দেখা যায়, আমি যেটা বলছিলাম যে দুটো পজিশানের অল্টারনেটিভ আমাদের কাছে ছিল না বা নেই। একটা ছিল সুভাশিস বোসের প্রপার রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে আমাদের প্রপার সেন্টার ব্যাকের কোনো ইন্ডিয়ান রিপ্লেসমেন্ট। সেই দুটো জায়গাতেই কিন্তু আমরা ধাক্কাটা খেলাম। এখন সুভাশিস বোসের বদলে কে খেলতে পারে? একমাত্র অপশান পড়ে আছে আশিক কুরুনিয়ান, তাকে কোনোভাবে ওই ম্যাচটা খেলিয়ে ওই জায়গাটাকে ম্যানেজ করা। আশিক কিন্তু লেফট ব্যাক নয়, আশিক হচ্ছে লেফট উইং ব্যাক। মানে আপনি যখন 3 ব্যাক সিস্টেমে খেলছেন তখন আপ ডাউন করে যে জায়গাটা ম্যানেজ করা হয় সেইটা খুব ভালো করতে পারে আশিক কুরুনিয়ান, কিন্তু একটা লেফট ব্যাক যে প্রপার ডিফেন্সিভ প্লেয়ার, সেই রকম কোয়ালিটির কিন্তু ডিফেন্সিভ এবিলিটি আশিক কুরুনিয়ানের নেই। তবে যেহেতু একটা ম্যাচের ব্যাপার, একটা ম্যাচ সামলেও নিতে হয়তো পারবে, কিন্তু সামনের ট্রান্সফার উইন্ডোটাতে কিন্তু আমাদের এই দিকটা মাথায় রাখতে হবে। একইভাবে সেন্টার ব্যাক খেলার অভিজ্ঞতা দীপেন্দুর আছে, কিন্তু একা ও সামলে নেবে আর অ্যালবার্টো যে লেভেলের পারফরমেন্স করছে ও সেই লেভেলের পারফরমেন্স করবে, এটা ভাবা মূর্খামি হবে। লাস্ট যে ম্যাচটায় ও সেন্টার ব্যাক খেলেছিল সেটা বেঙ্গালুরুর এগেনস্টে ছিল এবং সেখানে আমরা 3 গোল হজম করেছিলাম। আমি বলছি না যে ওর দোষের জন্য আমরা 3 গোল হজম করেছিলাম, কিন্তু যে কোনো কারণবশতই আমাদের ডিফেন্সটা নড়বড়ে ছিল বলেই তো আমরা 3টে গোল হজম করেছিলাম। তো এই বিষয়টা চাপ হয়ে থাকছে, কিন্তু একটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে যদি ওখানে একজন ফরেনার কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু আপফ্রন্টে 3টে ফরেনারকে একসঙ্গে ইউজ করতে পারি। মানে দিমি গ্রেগ একসাথে এবং তার সঙ্গে কামিন্স বা ম্যাকলারেনের মধ্যে একজন কেউ। মানে এই মেন্টালিটিতে খেলতে হবে যে আমরা গোল খাবো কিন্তু তার থেকে বেশি গোল আমরা করব, এই মানসিকতা নিয়ে পরের ম্যাচটা খেলতে হবে। চোট আঘাতের সমস্যা হলেও আমাদের কাছে একটা সপ্তাহ ছিল, সামনের রবিবার ম্যাচ, ফলে সেক্ষেত্রে চোট কাটিয়ে নেওয়ার একটা সুযোগ পাওয়া যেত, কিন্তু এটা কার্ডের জন্য সাসপেনশন, ফলে এখানে করার মতোও কিছু নেই। তবে আজকে বেঙ্গালুরু ম্যাচ আছে, এটা একটা সুবিধে যে বেঙ্গালুরু উড়িষ্যার সঙ্গে খেলা, উড়িষ্যা যদি বেঙ্গালুরুকে আটকে দেয় বা হারিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও টেনশন মুক্ত থাকবো, অল্প হলেও। নেক্সট বিষয়টা হচ্ছে গতকালে যে পিএসসির শুনানি ছিল সেখানে সেইভাবে কোনো সলিউশন বেরিয়ে আসেনি। হ্যাঁ, ওই মোহনবাগানের 20 কোটির দাবি ছিল, সেই দাবিটা আমি কনফার্ম বলতে পারছি না, কারণ এই কারণে যে কোনো অফিসিয়াল জায়গা থেকে এর কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। কয়েকটা জায়গা থেকে টুইটারে আমি যা দেখেছি সেই অনুযায়ী যতটুকু বুঝেছি, সেটা সত্যি মিথ্যে জানি না, যে 20 কোটি টাকা যে মোহনবাগান 30 কোটি না 20 কোটি দাবি করেছিল সেটা মানেনি, ওরা ওই 10 কোটিতেই আটকে আছে, এইটুকুনি যা ইনফরমেশান পাওয়া গেছে। আর শাস্তি সাসপেনশনের এই ব্যাপারটাও এখন ঝুলে আছে, সেটা হচ্ছে ফিফা নাকি সম্ভবত একটা নতুন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আনতে চলেছে এই বিষয়গুলো নিয়ে, সেইটা ইমপ্লিমেন্ট হওয়ার পর এটা ডিসিশান আসবে। তো এটাও আমার কাছে খুব অবাক লেগেছে, মানে যদি কোনো বিষয় নিয়ে সংবিধানের আমাদের পরিবর্তন হয় যে খুনের শাস্তিটা বদলানো হবে বা নতুন কিছু হবে, তাহলে এখন কেউ খুন করলে তাকে বলা হবে যে দাঁড়ান, এখন আপনার শাস্তি হবে না, আগে আমাদের সংবিধান চেঞ্জ হবে, তাতে নতুন কি শাস্তি আসছে দেখা হবে, তারপর আপনাকে শাস্তি ঘোষণা করা হবে, এরকম টাইপেরই একটা নিয়ম। আসলে ব্যাপারটা হচ্ছে একজন শিক্ষিত খারাপ লোকের সঙ্গে আপনার যখন লড়াই হয় তখন আপনাকে প্রথমে ভালো লোক হওয়ার থেকেও শিক্ষিত হওয়াটা বেশি প্রয়োজন হয়। তা না হলে আপনি যতই ভালো লোক হন আর আপনি যতই সত্যের পথে থাকুন না কেন, ঠিক জায়গায় থাকুন না কেন, আপনার যদি শিক্ষার অভাব থাকে আর আপনার অপোনেন্ট যদি খারাপ লোকও হয় আর তার যদি শিক্ষাটা ঠিক থাকে, মানে পড়াশুনোটা ঠিক থাকে, তাহলে সে আপনাকে কিন্তু টেক্কা দিয়ে দেবে। যখন মানুষ সমাজ থেকে, বিচার ব্যবস্থা থেকে, সব কিছু থেকেই সঠিক বিচার না পায়, তখন একটাই অপশান পড়ে থাকে, সেটা হচ্ছে ওপরওয়ালার কাছে প্রার্থনা করা। সেটা আমরা সকলেই করতে পারি
এবং তার ওপর থেকে আমাদের বিশ্বাস এখনও আশা করি কারুরই যায়নি। আমার তো ভীষণভাবেই রয়েছে এবং আমি প্রার্থনা করব এই বিচার যখন এখানে কেউ করতে পারছে না, তখন ওপরে যিনি বসে আছেন ওপরওয়ালা, তিনিই যেন এর বিচার করেন এবং কিছু লোকের অহংকার, অন্যায় করে মানে বুক বাজানোর অহংকার, সেটাও যেন তিনি দেখে নেন এবং তিনি যদি মনে করেন তাহলে সেটা যেন নষ্ট করে দেন। কোর্টে কোনটা ন্যায় হলো, কোনটা অন্যায় হলো সেটা নিয়ে বড় কথা নয়, তার চোখে যেটা ন্যায় এবং তার চোখে যেটা অন্যায় সেটাই যেন হয়। আর লাস্ট একটা ছোট্ট বিষয় বলবো, কালকে কিছু সমর্থক, তারা দেখে মনে হচ্ছে বা তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে মোহনবাগান সমর্থক, কিন্তু তারা মোহনবাগান সমর্থক হওয়ার যোগ্যতা তাদের নেই। তারা ম্যাচ জেতার আনন্দে ইস্টবেঙ্গলের লোগো, ব্যানার এগুলো ছিঁড়েছে। তাদের এইটুকু বুদ্ধিও নেই এবং সেটাকে তারা ক্যামেরায় রেকর্ড করেছে এবং তারা এটা বুঝতে পারছে না যে একজন প্লেয়ার, একজন সমর্থক আগের দিন যেমন মেইনার সেরিনা একটা টিফো বানালো, তাতে যেমন আমাদের মোহনবাগানের মর্যাদা, নাম এগুলো আরও উন্নতি করে বা আরও ভালো জায়গায় পৌঁছয়, কিছু সমর্থকের এই অশালীন অভদ্র আচরণের জন্য পুরো মোহনবাগান সমর্থকদের এবং মোহনবাগান ক্লাবের মান সম্মান মাটিতে মেশে। এবং তাদের যদি এইটুকু বোধবুদ্ধি না থাকে এবং ক্লাবের মান সম্মান রক্ষার দায়িত্ব যদি তারা নিতে না চায়, তাহলে তাদেরকে আমি ক্লাবের সমর্থক বলে মনে করি না। প্লেয়াররা যখন মাঠে খেলতে নামে তখন আমরা বলি জার্সির মর্যাদাটা রাখো, আর মোহনবাগানের পতাকা নিয়ে যখন মাঠে যাওয়া হয় বা মোহনবাগান জয় মোহনবাগান স্লোগান তুলে যখন মাঠে সমর্থন করা হয়, তখন তাদেরও দায়িত্ব থাকে মোহনবাগানের সম্মানটা রাখার। মাঠে মোহনবাগান যখন ইস্টবেঙ্গলকে হারায় তখন আমরা গর্ববোধ করি, আর মাঠের বাইরে যখন এই নোংরামিগুলো হয় আমরা লজ্জা বোধ করি। এখন দু একজন বলবেন যে ওরাও তো করেছিল, ওরা এটা করেছে, ওরা ওটা করেছে, তাহলে আমি একটা কথা বলবো, আপনাকে যখন রাস্তায় কোনো কুকুর তেড়ে আসে আপনিও কি ঘেউ ঘেউ করেই উত্তর দেন? তবু আবার বলছি, হতে পারে তারা মোহনবাগান সমর্থক নয়, অন্য কোনো দলের সমর্থক বা অন্য কেউ ইচ্ছে করে এটা করেছে, সেটা হতে পারে। তাহলে সেটাও আমাদের খুঁজে বার করতে হবে, কারণ কালিটা আমাদের গায়ে লাগছে, আঙুলটা আমাদের দিকে উঠছে। তবে এইটুকু দাবি করে বলতে পারি, কোনো ভদ্র প্রকৃত মোহনবাগান সমর্থক এই জিনিসটাকে সমর্থন করেন না। ব্যানটার পেছনে লাগা এগুলো থাকবেই, এগুলো হবে, এগুলোর জন্যই মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই। সমর্থকের সঙ্গে সমর্থকের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান ক্লাবের মতোই একটা সম্মানীয় প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানকে যারা অসম্মান করছেন তাদের পারিবারিক শিক্ষার, বাবা মায়ের শিক্ষার ভীষণ অভাব আছে, তারা বাড়ি থেকে হয়তো এই শিক্ষাই পেয়েছে। মোহনবাগান সমর্থক মানে প্রত্যেকেই খুব ভালো মোহনবাগান সমর্থক, এটা হতে পারে না। আমার একটাই বক্তব্য, আগে মানুষ হতে হবে, তারপরে কোনো ক্লাবের সমর্থক হতে হবে। যদি মানুষই না হতে পারেন, জন্তু জানোয়ারের মতো শিক্ষা দীক্ষা হয়, তাহলে আপনি কোনো ক্লাবের সমর্থক হওয়ারই যোগ্যতা নেই আপনার। কোচকে দেখে শিখুন। মলিনা কালকে যে কোনো কারণবশত ওয়েন কোয়েল একটু রাগ করেছিলেন, মলিনা গিয়ে সেখানে ক্ষমা চায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি ভুল করেছি বা কোনো কারণে আপনার ভুল মনে হয়েছে আমার ব্যাপারে। এটা হলো একটা প্রকৃত মানুষের পরিচয়, এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। এরপরে আমাদের নর্থ ইস্ট ম্যাচ আছে, গতকালের ম্যাচ থেকেও যেগুলো পাওয়া গেছে যে কি সমস্যা রয়েছে বা কি রয়েছে সেগুলো নিয়েও ধীরে ধীরে আলোচনা করব, ভিডিও দেবো। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।